অবশেষে সই হল জুলাই জাতীয় সনদ, স্বাক্ষর করেনি এনসিপি। নতুন বাংলাদেশের জন্ম হল বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের স্বাক্ষর যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, মন্তব্য ডাক্তার জাহিদের। দ্বিমত না করার আহ্বান। এবং 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন, ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অবশেষে সই হল জুলাই জাতীয় সনদ। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা এই স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিএনপি, জামাত, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করলেও জুলাই সনদে সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। গত 1 বছর নানান বিতর্ক ও মতবিরোধের পর দেশের রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐকমত্য হয়েছেন। এই সনদের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই দিন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সংশোধন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দয়া করে আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করা, সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। প্রায় 3 ঘণ্টা অবস্থানের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জ করে। সকালে জুলাই সনদের আইনি বৈধতার দাবিতে রাস্তায় বিক্ষোভ করে জুলাই যোদ্ধারা। পরে বেলা 11টার দিকে সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনী টপকে অনুষ্ঠানস্থলে অবস্থান নিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে নিরাপত্তা বলয় জোরদার করা হয় অনুষ্ঠান ঘিরে। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে ডাক্তার এজেডএম জাহিদ এ মন্তব্য করেন। তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগ নিয়ে এখনো শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। অন্যথায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে। দেখা যাবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে। যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন, তাহলে ওনারা স্বাক্ষর করবেন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। প্রায় 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2 কারখানায় লাগা আগুন। তবে স্বস্তির খবর, আগুনের এই ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি। আজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট কাজ করেছে। আর ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। এদিকে আগুন লাগার
কারণ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এই বিল্ডিং এর মধ্যে আমরা কাজ করতে যেয়ে বিভিন্ন অবস্টাকলের শিকার হয়েছি, যেমন আপনার দুই দিকে আমরা কাজ করতে পারিনি। তার পরবর্তীতে আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নুরকেল, আমাদের লুপ সৃষ্টি এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। শেষ পর্যন্ত আমরা আজকে সকাল 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। কক্সবাজার শহর জুড়ে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। ফলে যে পাড়ার নলকূপে পানি উঠছে সেখানেই সকাল সন্ধ্যা লাইন ধরে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পাশাপাশি বাড়ছে লবণাক্ততাও। তবে সংশ্লিষ্টরা বলছেন পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে এই সংকট কেটে যাবে। মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। দেশব্যাপী বেড়েছে গরমের তীব্রতা। এর প্রভাব পড়েছে পর্যটন শহর কক্সবাজারেও। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পসহ হোটেল মোটেল জোনে অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনে নিচে নেমে গেছে পানির স্তর। তাই অধিকাংশ এলাকার নলকূপ অকেজো হয়ে পানি ওঠা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে কক্সবাজার শহরের গোদারপাড়া, টেকপাড়া, নূরপাড়া, সমিতিপাড়া, নুনিয়াছড়া, মহাজেরপাড়া ও মাঝিরঘাট সহ বিভিন্ন এলাকার চলছে সুপেয় পানির তীব্র সংকট। পুরো এলাকার মানুষ সবাই তো কষ্ট পাচ্ছি অনেক দিন ধরে। পানির অভাবে কষ্ট জীবনযাপন করতে হয়েছে। পুরো এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু পানির প্রচণ্ড কিন্তু সমস্যা। আমরা চাই কর্তৃপক্ষ থেকে পানি ব্যবস্থা করুন। আমরা মসজিদে তো 300 টাকা 500 টাকা দিই লই। নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, আগের মতো পানি নাই। জনস্বাস্থ্য প্রকৌশলী যে প্রকল্পগুলো আছে এবং মানুষের সাথে জনসাধারণের সাথে এই প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয় বিশুদ্ধ পানির জন্য। প্রকৃতির ধ্বংসের কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে বলেও মনে করছেন পরিবেশ কর্মীরা। আমরা চাই আগে কক্সবাজার পৌরবাসীকে পানি সরবরাহ দেয়া হোক। পানির সংকট নিরসনে 2020 সালে শুরু হয় প্রায় 150 কোটি টাকার ভূপরস্থ পানি শোধনাগার প্রকল্প। চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পের সুবিধা স্থানীয়রা পেতে পারবেন বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এই পানির সংযোগ সারফেস ট্রিটমেন্ট প্ল্যান্ট করে আমরা হোটেল মোটেল জোনে সকল হোটেলেই প্রায় 70% থেকে 80% হোটেলেই কাভারেজ আমরা দিব। পানির সরবরাহ জটিলতাগুলো ছিল, বিদ্যুৎ সংযোগ বিষয় ছিল, বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে, এখন ট্রায়াল রান চলছে এবং হাউস কানেকশনও শুরু হয়েছে। তো আমাদের হাউস কানেকশন সব সম্পন্ন হলে আমরা এখন ট্রায়াল রান সাকসেসফুল হলে আমরা এটা অফিসিয়ালি আমরা পৌরবাসী সুবিধা পাবে। 128 কোটি টাকা ব্যয়ে করা প্রকল্পটি চালু হলে প্রথম পর্যায়ে পৌর শহরের 1,80,000 মানুষ উপকৃত হবেন। এখন দেখার বিষয় এটি কখন আলোর মুখ দেখবে প্রশ্ন শহরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিরতি শেষে স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। ঢাকা 17 আসনের উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালের রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে আয়োজিত আসন কমিটির পরিচালক মোহাম্মদ হেদায়েতুল্লাহ এর সভাপতিত্বে এবং আসন কমিটির সদস্য সচিব ও বনানী থানা আমির মোহাম্মদ মিজানুর রহমান খানের পরিচালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। সারা বাংলার খবর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়রন স্টিল কিং ফ্যাক্টরি, রক্স টাইগার কয়েল কারখানা ও একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও সর্দার বাড়িতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে তিতাসের নারায়ণগঞ্জ জোন ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান আজাদের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্যাসের পাইপ লাইন তুলে অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও 1,50,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জ লৌহজংয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সিনহা। পরে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় নেতাকর্মীদের সাথে সভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান অপু চাকলাদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নূর আলম ঢালি, হাজী মোহাম্মদ রাশেদ, শামীম, হাবিব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন রিঙ্কু মাস্টার সহ আরও অনেকে। জনগণের ভোটে নির্বাচিত হলে তারেক জিয়ার নেতৃত্বে স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় নিরলসভাবে কাজ করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁও এলাকায় বারোদি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি। বারোদি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুবেল নিলয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার সিলেটে মালিকের নিজ বাড়ি খাজা মহল তেতলি দক্ষিণ সুরমার এ ক্যাম্প শুরু হয়। এ সময় এম এ মালিক বলেন, মানুষের সেবার সাথে নির্বাচনের কোনো সুযোগ নেই। তিনি মানুষের মধ্যে বেঁচে থাকতে চান, তার জীবনের শেষ সময় মানুষের সেবায় করতে চান। এরই ধারাবাহিকতায় তিনি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ডক্টর ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান কামাল। সাবেক জাতিসংঘের কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুজ্জামান কামালের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় কৃষক দল নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম। বৃহস্পতিবার বিকেলে নবীনগর বাজারে তিনি এই গণসংযোগ করেন। এ সময় মোহাম্মদ জসিম বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম আমির, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম খান সহ অনেকে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা যুব দলের উদ্যোগে খাল পরিষ্কার অভিযান শুরু হয়েছে। সকালে ফতুল্লার কাশীপুর দেওয়ানবাড়ি এলাকায় ভেকু দিয়ে ও বিডি ক্লিনের সহযোগিতায় খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এ সময় তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাশীপুরে কাইলানি খাল পরিষ্কারের কাজ শুরু করেছেন। এই অভিযান চলমান থাকবে। এ সময় ফতুল্লার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের সাথে বিডি ক্লিনও আসছে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তারা আমি যখন তাদেরকে বললাম যে ভাই আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন, তা আমাদের এই এনাত্নগর ইউনিয়নে যে আমাদের যে খালটা একটু দেখে যান। তারা দেখে সাথে সাথে আমাদেরকে বললো যে আমরা এই খালটা কাজ করবো, এরকম খাল আমরা অন্য কোথাও পাই নাই, এত খারাপ একটি অবস্থা। তো ওনারা আমাকে সাথে সাথে আমার ডাকে তারা সাড়া দিয়েছেন এবং তারা আজকে দেখেন তাদের ফোর্স নিয়ে, তারপরে ১,০০০ সদস্য নিয়ে তারা আসছে।
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম এসব কথা বলেন। কুসুমপুরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এ সময় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম, হাজী কামাল উদ্দিন, বিএনপি নেতা মাহবুবুর রহমান ও আবু সালেহ সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির উঠান বৈঠক। উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একটি দল এখনও আওয়ামী লীগের মতো ভোট কেটে এমপি মন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন দেখছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছে। ইউনিয়ন কৃষক দল সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার, বিএনপির নেতা মোবারক হোসেন কাঞ্চন সহ স্থানীয় নেতৃবৃন্দ। জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে টাঙ্গাইলের গোপালপুরে জনসভা ও র্যালি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নে জাকের পার্টির আয়োজনে জেলার মাঠ প্রাঙ্গণে এ সভা হয়। ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম জেলা জাকের পার্টির সভাপতি ও টাঙ্গাইল ২ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম সহ অনেকে। শরীয়তপুরের জেলা পুলিশ এবং ভেদরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদক সন্ত্রাস, মব জাস্টিস, অনলাইন অফলাইনে জুয়া, চাঁদাবাজি, ভূমিদস্যু, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহজাহানপুর বাজার থেকে পথসভাটি শুরু হয়। বাংলা বাজার, নয়নপুর বাজার, কার্তিকপুর বাজার, রামভদ্রপুর বাজার হয়ে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এইগুলোর ব্যাপারে আমরা যে তৎপর আছি এবং মানুষ যাতে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে এবং তারা তথ্য দিলে আমরা ব্যবস্থা নিব এবং নিচ্ছি, এই ব্যাপারটাই মানুষের কাছে আসার জন্য, মানুষের সঙ্গে আমাদের দূরত্ব ঘোচানোর জন্য আজকে এই জনসচেতনমূলক পথসভা। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজ ভান্ডার দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কেবলার ১৬৩তম খসরোজ শরীফ। খসরোজ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন রহমান মঞ্জিল ও আশিকান মাইজ ভান্ডারী অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক বৃন্দ। বাদ আছর ভক্ত ও সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী। লায়ন্স ক্লাব অফ চিটাগং পারিজাত এলিটের উদ্যোগে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কন্টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় থিম ছিল টুগেদার ইজ ওয়ান, যা বিশ্বের শান্তি, ঐক্য ও সহমর্মিতার বার্তা বহন করে। ক্লাবের সভাপতি লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। এতে বিশেষ অতিথি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, রিজিওনাল চেয়ারপারসন লায়ন পারভিন মাহমুদ, এফসিএস সহ অনেকে। বিরতি শেষে স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে বাণিজ্য সংবাদ।
দেশের ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্য তুলে ধরতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করে দ্য লোকাল কুলিনারি হেরিটেজ অব বাংলাদেশ। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের অপ্রচলিত হারিয়ে যাওয়া খাবার তুলে ধরার চেষ্টা করা হয়, যাতে সবার সামনে বাংলাদেশের প্রাচীন খাদ্য ঐতিহ্য পুনর্জাগরিত করা যায়। সেখানে প্রায় 150টির মতো খাবারের আয়োজন করেন আয়োজকরা। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক শাহিদ হামিদ সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অবশেষে সই হল জুলাই জাতীয় সনদ, স্বাক্ষর করেনি এনসিপি। নতুন বাংলাদেশের জন্ম হলো বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের স্বাক্ষর যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, মন্তব্য ডাক্তার জাহিদের। দ্বিমত না করার আহ্বান। এবং 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন। ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।